আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা ইউটিউবে শুধু রাজনীতি নিয়েই কথা বলে গেলেন। এত ভাষা বিশ্লেষণ, এত সময়ের অপচয়, তারা কিভাবে আল্লাহর কাছে জবাব দেবে? অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছেন, যাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, তারা বিভিন্ন গণমাধ্যমের টকশোতে উপস্থিত থাকেন, কথা বলেন, কিন্তু এদের মাঝে শুধু পলিটিক্স নিয়েই কথা। ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তাদের মুখে শুধুই শেখ হাসিনা শেখ হাসিনা। তাদের মুখে রিফর্ম নিয়ে, তাদের মুখে পরিবেশ দূষণ নিয়ে, তাদের মুখে প্লাস্টিক পলিউশন নিয়ে, তাদের মুখে নদী দূষণ নিয়ে, তাদের মুখে বায়ু দূষণ নিয়ে কোনো কথা নেই। যে তারা জনগণকে কি মনে করেন? তারা জনগণকে আসলে খুবই বোকা ধরনের মানুষ মনে করেন। ইউটিউব এত পরিমাণ রাজনৈতিক ইউটিউবার এসে, মানে ইউটিউবে এত পরিমাণে রাজনৈতিক বিশ্লেষকদের দেখা যায়, মাঝে মাঝে আসলে অসুস্থ হয়ে যাই এদের রাজনৈতিক বিশ্লেষণ শুনলে। একেবারে ভাষা নলেজ। 2000 মানুষ জীবন দিল, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু ইউটিউবারদের মুখে, ইউটিউবের সাংবাদিকদের মুখে রিফর্ম নিয়ে কোনো কথা নাই। হেলথ, এডুকেশন, পুলিশ, জুডিশিয়ারি, পলিটিক্স, সিভিল সার্ভিস, এলিট পলিটিক্যাল পার্টিজ, এসব যে রিফর্ম করতে হবে, এসব নিয়ে তাদের মাথা ব্যথা নাই। তারা শুধুই নির্বাচন। আমার বয়স নিয়ারলি 50 বছর। আমি সেই নিয়ারলি 40 বছর থেকে আমার মনে পড়তেছে আমরা শুধু ইলেকশনই দেখে গেলাম। সস্তা মার্কা ইলেকশনে আমরা শুধু লুঠার, করাপ্ট, আনপেট্রিয়টিক, ক্যাপিটালিস্ট, অপরচুনিস্ট, ক্যারিয়ারিস্ট, বাঙ্ক লুঠারদেরই আমরা, ভূমি মাফিয়া, ল্যান্ড মাফিয়াদেরই আমরা এমপি হিসাবে, উপজেলা চেয়ারম্যান হিসাবে, পৌরসভার মেয়র হিসাবে, সিটি মেয়র হিসাবে নির্বাচিত করলাম। আর বিনিময়ে তারা বিলিয়ন কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো। তাদের 14 পুরুষের জীবনের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা তারা নিশ্চিত করলো, এবং অবশ্যই তারা দেশ থেকে পালিয়ে গেল। এটাই তো আমাদের বাস্তবতা। আমাদের ইউটিউবের সাংবাদিকদের মধ্যে পরিবেশ নিয়ে, প্লাস্টিক পলিউশন নিয়ে, বায়ু দূষণ নিয়ে, বায়োডাইভার্সিটি নিয়ে জ্ঞানের পরিমাণ আমার কাছে মনে হয় খুবই কম। তা না হলে পরে তারা সারাদিন ঘেনার পতিত স্বৈরাচারকে নিয়ে, ইলেকশন নিয়ে, কিন্তু তাদের মুখে মানুষের মানবিক মর্যাদা রক্ষার জন্য খুব কমই কথা শুনতে পাই। প্লাস্টিক পলিউশনের মাধ্যমে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, মাদার আর্থ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এই পরিমাণে পলিথিন রাস্তাঘাটে, প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের কান, প্লাস্টিকের বোতল, বিস্কুটের কাভার, এই পরিমাণে প্লাস্টিক পলিউশন, গাড়ির টায়ার, এই পরিমাণে। কিন্তু এইসব নিয়ে আমাদের ইউটিউবের সাংবাদিকদের কোনো মনে কষ্ট নাই, দুঃখ নাই, শুধু সস্তা কথাই তারা বলে গেলেন ইউটিউবে তাদের চ্যানেলে। আমি ব্যক্তিগতভাবে ইংল্যান্ডে প্লাস্টিক পলিউশনের বিরুদ্ধে ক্যাম্পেইন করি, মাঝে মাঝে রাস্তাঘাট সাফ করি, পার্ক ক্লিন করি। প্লাস্টিক রাস্তাঘাটে মানুষের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, গ্লাস, এবং ছোটো একেবারে মাইক্রোপ্লাস্টিক একেবারে ছোটো টুকরা পর্যন্ত কালেক্ট করি। আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ। প্লাস্টিক পলিউশনের মাধ্যমে মাটি দূষিত হচ্ছে,
মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে মাটি দূষিত হচ্ছে, সেই মাটি থেকে মাইক্রোপ্লাস্টিকটি টেনে নিচ্ছে বৃক্ষ, সেই বৃক্ষের ফলমূল খেয়ে আমরা মাইক্রোপ্লাস্টিকের দ্বারা আক্রান্ত হচ্ছি এবং আমরা জিন মিউটেশনের শিকার হচ্ছে। মানুষ ফিউচারে, অদূর ভবিষ্যতে হাজার হাজার অগণিত মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। আমাদের ইউটিউবের সাংবাদিক ভাইদের কিন্তু সেই দিকে নজর নাই। এই যে ঢাকার আশেপাশে এই পরিমাণ প্লাস্টিক, সেদিন পরিবেশ উপদেষ্টা বললেন ঢাকার বুড়িগঙ্গার নিচে নাকি কয়েক স্তর পলিথিন। কই আমাদের ইউটিউবের সাংবাদিকদের তো সেই পলিথিন নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ঢাকার নদীগুলা মরে গেছে, কই আমাদের ইউটিউবের সাংবাদিকরা তো নদীর দূষণের বিরুদ্ধে তেমন তো কোনো ক্যাম্পেইন করলে না। কই আমাদের ইউটিউবের সাংবাদিক ভাইয়েরা, এই জাহেদ রহমান, মাসুদ কামাল এসি রুমে বসে বসে শুধু লম্বা লম্বা কথা বললেন, রনি, এরা বসে বসে অগণিত ইউটিউবার ভাইয়েরা এসি রুমে বসে বসে শুধু ডায়লগ দিয়ে গেলেন আর রাজনৈতিক ঘেনার রাজনৈতিক পছা দুর্গন্ধযুক্ত বক্তব্য তারা রাজনীতি সম্পর্কে দিয়ে গেলেন। বোরিং লাগে এদের দেখলে, আসলে অসুস্থ হয়ে যাই। কই তারা তো একদিন প্লাস্টিক ক্যাম্পেইনে বের হলেন না, রাস্তাঘাট থেকে প্লাস্টিক কালেকশন করলেন না। আমাদের দেশে কয়টা প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার আছে? আমাদের প্রতিটি জেলা উপজেলা শহরে যে পরিমাণ প্লাস্টিক এর বর্জ্য জমা হচ্ছে, আমাদের প্রতিটি জেলা উপজেলা শহরে প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার দরকার। কি পরিমাণে আমাদের নদী, আমাদের কৃষি জমি, আমাদের বঙ্গোপসাগর, আমাদের লেক, আমাদের পুকুরগুলো, আমাদের নদীগুলো কি পরিমাণ প্লাস্টিক এর দ্বারা দূষিত, কি পরিমাণ! সাগর সমান, পর্বত সমান প্লাস্টিকের দ্বারা সারা বাংলাদেশ ছেয়ে যাচ্ছে, ভূমির উপর ছেয়ে যাচ্ছে, নদীর উপর, পানির উপরিভাগ, নদীর তলদেশ, সাগরের তলদেশ, চারিদিকে প্লাস্টিক। কই আমাদের ইউটিউবের জ্ঞানীগুণী ভাইদের তো এই বিষয়ে একটি কথাও শুনলাম না। আফসোস, আমাদের আফসোস যে ইউটিউব প্লাস্টিক পলিউশনের বিরুদ্ধে, বৃক্ষ নিধনের বিরুদ্ধে, পরিবেশ দূষণের বিরুদ্ধে, নদী দূষণের বিরুদ্ধে শুধু আমাদের পরিবেশ নিয়ে কাজ করে যে সামাজিক সংগঠনগুলো আছে তারাই শুধু দেখলাম ভয়েস রেজ করতে, কিন্তু কই আমাদের ইউটিউবের সাংবাদিক ভাইদের তো আমরা দেখলাম না। কোনো ইউনিভার্সিটির প্রফেসর যারা রাজনৈতিক বিশ্লেষক হয়েছেন তাদেরকে দেখলাম আমরা ভয়েস রেজ করতে। এরা যে রাস্তাঘাটে ঘুরে বেড়ান, তাদের চোখে কি এসব পড়ে না? আমাদের প্লাস্টিক রিসাইক্লিং সেন্টার নাই, আমাদের নদীগুলা, আমাদের লেকগুলা নষ্ট হয়ে যাচ্ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে, অবশিষ্ট আর কিছুই থাকবে না। প্লাস্টিক দূষণে সাগরের, পুকুরের, নদীর মাছেরা, জলজ প্রাণীরা প্লাস্টিক খাচ্ছে, মাছ প্লাস্টিক খাচ্ছে, সেই প্লাস্টিক আমরা ইনডাইরেক্টলি গ্রহণ করছি। এইভাবে প্লাস্টিক পলিউশন হলে বাংলাদেশ একেবারে মৎস্য বৈচিত্র্যহীন হয়ে যাবে, জীববৈচিত্র্যহীন হয়ে যাবে। জলাভূমিতে কোনো আমরা জীববৈচিত্র্য দেখবো না, শুধু দেখবো প্লাস্টিকের বৈচিত্র্য, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের কন্টেইনার, প্লাস্টিকের টায়ার, এইসব দেখবো। জলাভূমিতে আমরা কোনো আর জীববৈচিত্র্য দেখতে পাবো না। তাহলে আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা কি এই দিকে নজর দিবেন না যে আমাদের পরিবেশের আমূল পরিবর্তন দরকার? আমাদের কৃষি জমি, ৮০,০০০ একর কৃষি জমি প্রতি বছর কৃষিকাজে চলে যাচ্ছে। কৃষি জমিতে ফ্যাক্টরি হচ্ছে, উন্নয়নের নামে কৃষি জমিতে ফ্যাক্টরি হচ্ছে, জলাভূমি ভরাট করে ফ্যাক্টরি হচ্ছে, আবাসিক প্রকল্প হচ্ছে। আমরা আমাদের কৃষি জমি হারাচ্ছি। কৃষি জমি হারানোর মানে আমরা জীববৈচিত্র্য হারাচ্ছি। এইদিকে তো আমাদের ইউটিউবের সাংবাদিক ভাইদের, রাজনৈতিক বিশ্লেষকদের কোনো নজর নেই। এক সস্তা জিনিস পেয়েছে তারা, শুধু রাজনীতি। টিভিটা খুললে পরে, ইউটিউব খুললে পরেই তাদের ঘেনার শব্দে আর ভালো লাগে না। এইভাবে আমরা কি চলব অন্তহীন পথে? এইভাবে কি আমরা অন্ধকারে নিমজ্জিত হব?
এত বড় একটা বিপ্লবের পর, এত বড় একটা অ্যান্টি ডিসক্রিমিনেশন রিভলিউশনের পর আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা এখনো এই ফেসিস্ট পুরনো রাজনৈতিক দলগুলাকে ডিফেন্ড করে কথা বলতেছে। এই 8 মাসে আমাদের হেলথ, এডুকেশন, পুলিশ, জুডিশিয়ারি, সিভিল সার্ভিস, পলিটিক্যাল পার্টিজ এবং ক্যাপিটালিস্ট ইকোনমি, এই 8 মাসে রিফর্ম হয়ে যাওয়ার তো কথা, রিফর্ম হয়ে যাওয়ার কথা। কই আমাদের কোনো কিছুই তো রিফর্ম হয়নি। আমাদের সংবিধান ও রিফর্ম হওয়ার কথা ছিল, সংবিধানের ফেসিস্ট ধারাগুলো উচ্ছেদ করার কথা ছিল, কই সংবিধান তো সংশোধন হয়নি, গণপরিষদ গঠন হয়নি। আমরা সেই পুরনো ফেসিস্ট রাজনৈতিক দলগুলোর হাতে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের রিফর্মের জিনিসগুলা। এই পুরনো ফেসিস্ট দলগুলা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে কোনো কিছুই রিফর্ম করবে না। এটা আমাদের রাজনীতিবিদরা বুঝতে পারতেছেন না। আমাদের পলিটিক্যাল রাজনৈতিক বিশ্লেষকরা, এই যে ইউটিউবাররা, ডক্টর জাহেদ, মাসুদ কামাল, এরপরে আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, রনি, এরা বুঝতে পারতেছেন না। এরকম ইউটিউবের সাংবাদিকেরা এরা বুঝতে পারতেছেন না এই ফেসিস্ট পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো ক্ষমতায় 53 বছর ধরে তারা সংস্কার করেনি, কিছুই করেনি। আমাদের জুডিশিয়ারি সংস্কার হয়নি, আমাদের এক্সিকিউটিভ, লেজিসলেটর, কোনো কিছুই সংস্কার হয়নি, কোনো ইনস্টিটিউট প্রপারলি ফাংশন করেনি। অথচ আমরা এই পুরাতন ফেসিস্টদের হাতে আবার আমাদের সংস্কারের সব দায়িত্ব তুলে দিচ্ছি। 2000 মানুষ জীবন দিছে বাংলাদেশে, 2000 মানুষ, পুরাতন সিস্টেমকে অক্ষত রাখার জন্য নয়। 2024 রিভলিউশন ডাক দিচ্ছে সব কিছুকে অ্যাবলিশ করার জন্য, ক্যাপিটালিস্ট ইকোনমিকে উৎখাত করার জন্য, বাংলাদেশ থেকে কর্পোরেট পিপুলদের উৎখাত করার জন্য, বৈষম্য, দুর্নীতি, অসমতা সব কিছুকে উৎখাত করার জন্য, ক্যাপিটালিস্ট এডুকেশন সিস্টেম, ক্যাপিটালিস্ট হেলথ কেয়ার সিস্টেম, সব কিছুকে উৎখাত করার জন্য 2024 অ্যান্টি ডিসক্রিমিনেশন রেভলিউশন ডাক দিচ্ছে এই যারা এখন রাষ্ট্র পরিচালনায় আছেন, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে। পুরাতন কোনো কিছুই থাকবে না। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে, প্রক্লেমেশন অফ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্সের আলোকে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে এই 24 রেভলিউশন বাংলাদেশে হয়েছে। এই রেভলিউশনের মূল চেতনা হলো বাংলাদেশে কোনো ক্যাপিটালিস্ট ফেসিস্ট সিস্টেম থাকবে না, বাংলাদেশে ধনতন্ত্র থাকবে না, বাংলাদেশে কোনো করাপ্ট, লুটার, ব্যাংক লুটার, এলিট কর্পোরেট পিপুলদের রাজত্ব চলবে না। কর্পোরেট পিপুলরা জনগণকে আর শোষণ করতে পারবে না বড় বড় কোম্পানি স্থাপনের মাধ্যমে। বড় বড় শিল্প কারখানার উপর জনগণের সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে। কারখানাগুলোতে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করে কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন স্থাপনের ক্ষমতা দিতে হবে। ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে শ্রমিকদের হেলথ, এডুকেশন, পেনশনের ব্যবস্থা করতে হবে। যেসব শ্রমিক কারখানাতে কাজ করছে তাদেরকে ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষমতা দিতে হবে, তাদেরকে পেনশনের ব্যবস্থা করতে হবে, তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে। ওই এসবের তো কোনো কিছুই হচ্ছে না। শত শত শ্রমিক জীবন দিয়েছে এই বৈষম্য বিরোধী বিপ্লবে, কিন্তু আজও শ্রমিকরা আন্দোলন করতে গিয়ে মার খায়, পুলিশের গুলি খায়। তারা আজ পর্যন্ত ট্রেড ইউনিয়ন গঠন করতে পারছে না। এই এলিট কর্পোরেট পিপল, গার্মেন্টস শ্রমিকদের, গার্মেন্টস মালিকদের প্রভাবের জন্য, গার্মেন্টস মালিকরা একটা মাফিয়া, তাদের কারণে কারখানার শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। কই এদিকে তো কোনো নজর নেই রাষ্ট্রের। আমাদের একটা চিলড্রেন্স সার্ভিস গঠন করার দরকার, যে এই চিলড্রেন্স সার্ভিস স্ট্রিট চিলড্রেনের, পথ শিশুদের পুনর্বাসনের জন্য কাজ করবে, পথ শিশুদের জন্য চিলড্রেন সেন্টার ওপেন করবে, যেখানে পথ শিশুরা রাত্রি যাপন করবে, সেখানে তাদের জন্য লাইব্রেরি থাকবে, এডুকেশনের ব্যবস্থা থাকবে, তাদের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে। কই আমাদের চিলড্রেন সার্ভিস আজ পর্যন্ত রিফর্ম হয়নি। আমাদের সোশ্যাল কেয়ারেও রিফর্ম আনতে হবে। প্রতিটি জেলা, উপজেলা, শহরে সিটিজেন কেয়ার হোম স্থাপন করতে হবে, সিনিয়র সিটিজেন কেয়ার হোম। এইসব সিটিজেন কেয়ার হোমে
যারা অবহেলিত আছেন সিনিয়র সিটিজেনেরা তাদেরকে থাকার ব্যবস্থা করতে হবে। এখানে লাইব্রেরি থাকবে, ডাক্তার থাকবে, এখানে মেডিটেশন সেন্টার থাকবে, সব কিছু থাকবে। কই আমাদের কালচারাল রিভলিউশনের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন আনতে হবে। প্রতিটি জেলা উপজেলা, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করতে হবে, থিয়েটার স্থাপন করতে হবে, মেডিটেশন সেন্টার স্থাপন করতে হবে, লাইব্রেরি স্থাপন করতে হবে, জিমনেসিয়াম স্থাপন করতে হবে। প্রতিটি গ্রামে ফুটবল স্টেডিয়াম থাকবে। প্রতিটি গ্রামের কৃষি জমিকে সুরক্ষা দিতে হবে। প্রতিটি গ্রামের পুকুর নদী নালাকে সুরক্ষা দিতে হবে। এত বড় একটা বিপ্লবের পর কোনো কিছুই আমরা দেখছি না। আশা করি ডক্টর ইউনূস জনগণের মৌলিক মানবাধিকার রক্ষার জন্য কাজ করবেন এবং মানবাধিকার কমিশনকে এমনভাবে শক্তিশালী করবেন যাতে মানবাধিকার কমিশনের ভয়ে পুলিশ এবং সচিবালয়ের সচিবেরা, ডিসিরা, ইউএনরা সবসময় কাঁপতে থাকে। মানবাধিকার কমিশনের ভয়ে যাতে পুলিশ আলিফ হয়ে যায়, এইভাবে আমরা চাই। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে। প্রতিটি জেলায় দুর্নীতি দমন কমিশনের অফিস নিতে হবে। এইভাবেই আমরা আমাদের 2024-এর বিপ্লবকে সফল করব এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব। জয় বাংলা।